কলেজ মাঠে বসে কিছু ফাঁকিবাজ মেয়েগুলোর মধ্যে কথোপকথন চলছে। কি রে দিয়া, এই ক্লাসটাও মিস দিবি? ওই নীলা, আমরা কলেজে কি ক্লাস করতে আসি? ঠিকই বলেছিস, আমরা তো শুধু কলেজে আসি আড্ডা দিতে আর নিয়মিত ক্রাশ খেতে। আবিরের কথা শুনে সবাই হিহি করে হেসে দিল। একটু পরেই ক্লাস শুরু হবে। শুনলাম ফরিদ স্যার নাকি বদলি হয়েছে, আর তার বদলে নাকি কোন এক নতুন স্যার কলেজে আজ জয়েন করেছে। স্যারটা নাকি সেই হ্যান্ডসাম, যেই প্রথম দেখেছে সেই নাকি ক্রাশ খেয়েছে। আর হ্যাঁ, স্যারটা কিন্তু আনম্যারিড। বলিস কি রে? চা, ওই ব্যাটাকেও আমার পিছনে লাট্টুর মতো ঘোরাবো। তাহলে বাজি হয়ে যাক। দিয়া, তুই জিতলে আমি সবাইকে ট্রিট দেব, আর তুই হারলে তুই আমাদের সবাইকে ট্রিট দিবি, প্লাস শপিং করিয়ে দিবি। একটু বেশি বলে ফেললি না? কেন রে, ভয় পাচ্ছিস নাকি? দিয়া কখনো ভয় পায় না, তাই না রে দিয়া? যা, ডান। আবির খাওয়ানোর জন্য টাকা জমাতে থাক। হ্যাঁ হ্যাঁ, দেখা যাক। এই ক্লাসের সময় কিন্তু হয়ে গেছে, চল চল ক্লাসে যাই। বলে সবাই একসাথে ওদের ডিপার্টমেন্টের দিকে গেল। ওরা সবাই ক্লাসে বসে আছে, কিন্তু লেখাপড়ার জন্য না, শুধু স্যারকে দেখার জন্য। ওই দেখ, প্রিন্সিপালের সাথে নতুন স্যারটি আসছে। সত্যি কি হ্যান্ডসাম রে বাবা, প্রথম দেখাতেই তো প্রেমে পড়ে গেলাম রে। আমিও। কিরে দিয়া, তোর মুখ এরকম বাংলা পাঁচের মতো লাগছে কেন? কি হয়েছে রে? স্যারকে দেখে মনে হচ্ছে তুই লাড্ডু হয়ে গেছিস। আদিকে দেখে দিয়ার চোখ তো একেবারে চড়ক গাছ। ও ভাবছে, কি কুলক্ষণে যে এই বাছিটা ধরতে গিয়েছিলাম। জীবনেই প্রথম কোনো বাছিতে হারবো। ধুর, ভাল লাগে না। এই হারামিরা যদি জানতে পারে আদির সাথে আমার কি সম্পর্ক, তাহলে তো হয়ে গেল। এখন আমি কি করব? হে আল্লাহ, তুমিই একমাত্র পারো আমাকে রক্ষা করতে। কি রে দিয়া, তোর কি হলো? তোর মুখ যে একেবারে বন্ধই হয়ে গেল, কাহিনী কি? দিয়া মনে মনে ভাবছে, এখন কোনো কথা না বলে চুপ করে থাকাটাই ভালো হবে। চুপ জানা সবাই, শোন না স্যার কি বলে। প্রিন্সিপাল স্যার আদিয়াতকে নতুন লেকচারার হিসেবে পরিচয় করিয়ে দিয়ে এবং ক্লাসের দায়িত্বটা দিয়ে রুম থেকে বিদায় নিল। আদিয়াত নিজের পরিচয়টা আরেকটু হালকাভাবে দিয়ে ক্লাসে স্টুডেন্ট কম থাকায় প্রতিটি স্টুডেন্টকে এক এক করে দাঁড় করিয়ে সবার নাম জিজ্ঞেস করলো। দিয়া যখন দাঁড়িয়ে নিজেরটা বলতে যাবে, ঠিক তখনই আদিয়াত বলল, তোমাকে দাঁড়াতে হবে না, তুমি বসো। তোমার নাম তো আমি জানি, আর দিয়া নামের অর্থ আমরা সবাই জানি। কি বলো তোমরা? স্যারের কথা শুনে দিয়ার ফ্রেন্ডরা তো পুরাই অবাক। তারা ভাবছে, স্যার কিভাবে চেনে দিয়াকে? স্যারকে দেখেও তো দিয়া কিছু বলল না। বাইরে গিয়ে ওকে ধরতে হবে। সবাই আদিয়াতের কথায় মাথা নেড়ে সম্মতি দিল। প্রথম দিন সবার সাথে টুকিটাকি গল্প করে কোনো লেখাপড়ায় না গিয়েই ক্লাসটা শেষ করে দিল। ক্লাসের বাইরে এসে দিয়ার ফ্রেন্ডরা তো দিয়াকে মৌমাছির মতো করে ধরল। আজ তো দিয়া সত্যি কথা না বললে ওর নিস্তার নেই। কিন্তু ও কিভাবে বলবে যে আদিয়াত ওর কি হয়? আদিয়াত তো দুঃস্বপ্নের মতো দিয়ার জীবনের সাথে জড়িয়ে গেছে। দিয়া ভাবছে, আদি আমার কি হওয়ার কথা ছিল আর কি হয়ে গেল। এই লজ্জা আর অপমানের কথা আমি কি করে সবাইকে বলবো? কিন্তু আদিয়াত কেন এই কলেজে জয়েন করলো? ও কি জানে না যে আমি এই কলেজে পড়ি? কলেজে আসলেই তো কেবল কিছুটা ভুলে থাকতে পারতাম, কিন্তু এখন? কি ব্যাপার, চুপ করে আছিস কেন বল, আমরা সবাই শুনতে চাই। আবির ও নীলা একসাথে বলে উঠল, কি হলো বল। দিয়া কিছু বলতে যাবে, ঠিক তখনই পেছন থেকে কেউ ওর নাম ধরে ডাকলো। ডাক শুনে সবাই পিছনের দিকে তাকাতেই দেখে আদিয়াত স্যার ওদের দিকে তাকিয়ে আছে। দিয়া, তোমার কি আর কোনো ক্লাস আছে? কেন? না স্যার, আমাদের কোনো ক্লাস নেই। তোমরা তো সবাই দিয়ার ফ্রেন্ড, তাই না? তিথি, আবির, নীলা সবাই একসাথে মাথা নেড়ে সম্মতি জানালো। তাহলে ক্যান্টিনে চলো, তোমাদের সবাইকে আজ আমি খাওয়াবো। অবাক হচ্ছ মনে হচ্ছে সবাই। ও সরি, মেবি আমার পরিচয়টা সবাইকে দেই নাই। দাঁড়াও, আমি বলছি, আমি দিয়ার। সারা রাস্তা কেউ কারো সাথে কোনো কথা বলল না। বাসায় পৌঁছে দিয়ে দিয়াকে বলল, ভিতরে যাও, আর একদম কান্নাকাটি করবে না, আর আমার বাসায় ফিরতে একটু রাত হবে। দিয়া কোনো কথা না বলে সোজা বাসার ভেতরের দিকে চলে যাচ্ছে। হঠাৎই আদির ডাকে দিয়া থমকে দাঁড়ালো। ও মনে মনে ভাবছে,
না জানি সাইকোটা এখন কি বলবে। ও ভেতরে ভেতরে ভীষণ ভয় পাচ্ছে, কিন্তু বাইরে প্রকাশ করছে না। এই অভদ্র মেয়ে, তুমি হাসি হাসি মুখ করে আমাকে বায়না বলে ভেতরে চলে যাচ্ছ কেন? তোমার কি কোনো কমন সেন্স নেই? না, নেই। বলে পিছনের দিকে আর না তাকিয়ে দৌড়ে সোজা বাসার ভিতরে চলে গেল। আজ 7 দিন হয় দিয়া এই বাসায় আদিয়াতের সাথে উঠেছে। আদির মা বাবা ভাই বোন কেউ নেই। আদি বাবা মার একমাত্র সন্তান ছিল। মা অনেক ছোটবেলায় আর বাবা 2 বছর আগে মারা গেছেন। দিয়ার আদির জন্য অনেক মায়া হয়, সহানুভূতি আছে, যা ও আদির সামনে কখনো প্রকাশ করে না। দিয়া মনে মনে সবসময় ভাবে আদির জীবনে ভালোবাসার বড্ড অভাব, তার জন্যই হয়তো আমার সাথে অমন তার ছিঁড়ার মতো ব্যবহার করে। তাতে কি, ওই হারামিটাকে নিশ্চয়ই একদিন মানুষ বানিয়ে ছাড়ব। দিয়া গোসল করে সাদা একটা সুতি 3 পিস পরেছে। ড্রেসিং টেবিলের সামনে বসে ভেজা চুলটা মুছছে। চোখে হালকা কাজল দিল আর ঠোঁটে হালকা লিপস্টিক দিল। আয়নার সামনে দাঁড়িয়ে দিয়া নিজেই নিজেকে বলছে, বাহ দিয়া বাহ, তুই এত সুন্দর, তোকে দেখে তো চোখই ফেরানো চাই না। বাসায় 2-4টা কাজের লোক ছাড়া আর কোনো মানুষ নেই। টিভি দেখতেও দিয়ার তেমন ভালো লাগে না। বাসায় কাটানোর সময়টা সত্যিই ওর বোরিং লাগে। যেহেতু বাইরে থেকে খেয়ে এসেছে, তাই দিয়া ভাবছে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে যায়, আর হতচ্ছাড়াটাও বাসায় নেই। নিশ্চিত হয়ে লম্বা একটা ঘুম দেওয়া যাবে। যেই ভাবা সেই কাজ। আদি বাসায় ফিরে দেখে দিয়া খাটের সাইডে শুয়ে ঘুমিয়ে আছে। কানে হেডফোন লাগানো আর খোলা কালো চুল মেঝেই স্পর্শ করে আছে। ঘুমন্ত দিয়ার মুখটা এতই মায়াবী লাগছে যে আদির কাছে মনে হচ্ছে দিয়া যেন রূপকথার সেই ঘুমন্ত রাজকন্যা। আদি নিজের মনে মনেই ভাবছে, এই নিষ্পাপ ঘুমন্ত মুখটা তো আমায় প্রেমে পড়তে বাধ্য করছে। না, আমাকে ওর আকর্ষণে পড়া যাবে না। একটা দুষ্টুমি হাসি দিয়ে আদি মনে মনে ভাবছে, দাঁড়াও সোনা, তোমার আরামের ঘুমটা আমি এক্ষুনি হারাম করে দিচ্ছি। এই দিয়া! দিয়া তো জোরে ডাক শুনে ঘুমের মধ্যে ভয় পেয়ে লাফিয়ে উঠেছে। উঠে দেখে আদি বিছানার কাছে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছে। কি হলো, বাসায় কি ডাকাত পড়েছে নাকি? অমন করে ষাঁড়ের মতো চেঁচাচ্ছেন কেন? কি? আমি ষাঁড় তাই না? বলেই দিয়াকে এক ছো মেরে কোলে তুলে নিয়ে খাটের উপরে আছাড় মারল। ও মা গো, আমার কোমরটা ভেঙে গেল গো। এই চুপ, একদম কথা বলবে না। আমার খিদে পেয়েছে, যাও এক্ষুনি আমার জন্য চাউমিন বানিয়ে নিয়ে এসো। আমি পারবো না। যদি আমার কথা না শুনো তবে তোমার সাথে এখনো অনেক কিছুই কিন্তু করি নাই। আমাকে রাগালে আমি এখন আর কি কি করতে পারি তোমার কিন্তু ধারণাও নাই। সো কি চাও তুমি, বলো। চাউমিন বানাচ্ছি, চাউমিন। গুড গার্ল। আদি বসে বসে মজা করে দিয়ার হাতে বানানো চাউমিন খাচ্ছে। ওর মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে চাউমিনটা অনেক মজা হয়েছে, কিন্তু আদি মুখে কিছু না বলে শুধু খাচ্ছেই। ওদিকে দিয়ার তো আর তর্স হয়েছে না জানার জন্য যে চাউমিনটা কেমন হয়েছে, কিন্তু আদি তো কিছুই বলছে না। দিয়া মনে মনে ভাবছে, ভালো হয়েছে বলেই কিচ্ছু বলছে না। খারাপ হলে ঠিকই বলতো যে এটা কোনো খাবার হয়েছে, খাওয়ার অযোগ্য, এটা সেটা। প্রশংসা শুনতে কার না ভালো লাগে। দিয়ারও নিজের প্রশংসা শুনতে ইচ্ছে করছে, তাই আদিকে জিজ্ঞেস করে ফেলল, কেমন হয়েছে? দিয়া আদির কাছেই দাঁড়িয়ে ওই কথাটা জিজ্ঞেস করছিল। আদি দিয়ার কথাটা শুনে দিয়ার দিকে তাকালো। যদিও কিছুটা শান্তভাবেই তাকালো, তবুও দিয়া ভয় পেয়ে গেল। দিয়া ভাবছে, শুধু শুধু জিজ্ঞেস করতে গেলাম, না জানি কি বলে এখন। কিন্তু আদি কিছু না বলে একটানে দিয়াকে নিজের কোলে বসিয়ে দিল। আর দিয়া তো ভয় পেয়ে গেল। ও ভাবছে এবার না বুঝি ধুমধাম করে 2-1টা দিয়ে দেয়। কিন্তু আদি কোনো প্রকার এক্সপ্রেশন না দেখিয়ে নির্লিপ্তভাবে দিয়ার গালে একটা কিস দিয়ে ওকে আবার নিজের কোল থেকে উঠিয়ে দিয়ে আবার খেতে লাগলো। দিয়া তো পুরাই থমকে গিয়েছে। দিয়ার মুখের এক্সপ্রেশন দেখে আদি মিটমিট করে দুষ্টু হাসি দিল, কিন্তু দিয়া ওর দিকে তাকাতেই আবার গাম্ভীর্য ভাব চেহারাতে আনলো। দিয়া রাগ করে ওখান থেকে চলে গেল। রাত প্রায় 2টা বাজে। হঠাৎ করে দিয়ার ঘুমটা ভেঙে গেল
ঝড়ের শব্দে। ও বিছানা ছেড়ে উঠে খোলা থাকা জানালাটা বন্ধ করে বিছানায় এসে আবার শুয়ে পড়ল। বাইরে ভীষণ ঝড় শুরু হয়েছে, বিদ্যুৎও চমকাচ্ছে মাঝে মাঝে। দিয়া আর আদি পাশাপাশি দুটি আলাদা রুমে শোয়া। আদি ঝড় ভীষণ ভয় পায়, তাই ঝড় ওঠাতে ও দিশেহারা হয়ে গেল। ও কোনো ভাবনা চিন্তা না করেই সোজা দিয়ার রুমে ঢুকে বিছানায় গিয়ে দিয়াকে শক্ত করে জড়িয়ে ধরল। একে অন্ধকার রুম, তার ওপর কেউ একে জড়িয়ে ধরেছে, এই অনুভব করে দিয়া জোরে চিৎকার করে উঠতেই আদি দিয়ার মুখ চেপে ধরে বলল, আমি ঝড়ের মধ্যে ভয় পাবে বলে এই রুমে চলে এসেছি। দিয়া নিজের মুখ থেকে আদির হাতটা সরিয়ে দিয়ে বলল, আমি মোটেও ঝড় ভয় পাই না, আপনি ওই রুমে চলে যান। কেন? আমি তোমাকে জড়িয়ে ধরে শুয়েছি, এটা তোমার ভালো লাগছে না? না, অসহ্য লাগছে। তাহলে আমি যা করলে তুমি কষ্ট পাও, আমি তো তাই করব। তুমি জানো না আমি তোমাকে কষ্ট দিতে চাই? হেই ওয়েট, আমি এখন বুঝতে পেরেছি আসলে আপনি ঝড় ভয় পান বলে এই রুমে এসেছেন। ভিতর টিম কোথাকার। কি? আমি ভিতর ডিম না? এই বলে একটানে দিয়াকে নিজের দিকে ঘুরিয়ে ফেলল। তারপর দিয়াকে একেবারে নিজের কাছে টেনে আনলো, এতই কাছে যে একে অপরের নিঃশ্বাস অনুভব করতে পারছে। দুজনই কিছুক্ষণ স্তব্ধ হয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই। তারপর আদি দিয়ার কাছে গিয়ে ফিসফিস করে বলল, এখন বলো কে ভিতর ডিম? সকাল 7টার দিকে আদির ঘুমটা ভেঙে গেল। ও ঘুম থেকে উঠে দিয়াকে রুমে দেখতে পেল না। তার মানে দিয়া হয়তো অনেক আগেই ঘুম থেকে উঠে গেছে। কথাটা ভাবতে ভাবতেই আদি গোসল করতে গেল। গোসলটা সেরে টাওয়াল পরে যেই আদি রুমে ঢুকেছে, আর সাথে সাথেই দিয়ার সাথে ওর চোখাচোখি হলো। দিয়া এই প্রথম আদিকে এইভাবে দেখল। দিয়া আদির দিকে তাকিয়েই মনে মনে ভাবছে, ওয়াও, আজ তো হারামিটাকে জোশ লাগছে। এই মেয়ে, এমন হা করে একটা নিরীহ ছেলের ওপর বদ নজর দিচ্ছ, তোমার লজ্জা করে না? নিজের ভ্যাবাচাকা ভাবটা কিছুটা লুকিয়ে দিয়া বলল, হ্যাঁ, যে ছেলে ঝড় দেখে ভয় পেয়ে মেয়ে মানুষের পিছনে গিয়ে লুকায় সে নিরীহই বটে। আর এটা কিন্তু আমার রুম আর আমার বাথরুম। ঝড় তো শেষ, আপনি এখনও এখানে কি করছেন? এবার কিন্তু আছাড় মেরে বেডে ফেলবো না, একেবারে ফ্লোরে ফেলে দিব বলে রাগি রাগি লুক নিয়ে নিজের রুমে চলে গেল আদি। সারা রাস্তা দুইজন একসাথে গেলেও কেউ কারোর সাথে কোনো কথা বলল না। দিয়া নিজের ফ্রেন্ডদের কাছে চলে গেল। ওরা সবাই মাঠে বসে দিয়ার জন্যই অপেক্ষা করছিল, কেননা দিয়া ছাড়া ওদের আড্ডা একেবারে জমে না। ওদিকে আদি যখন মাঠের ওপর দিয়ে যাচ্ছিল, তখনই মিষ্টি ম্যাডাম আদিকে দেখে খুশিতে গদগদ হয়ে ওর দিকে এগিয়ে আসতেছিল। তার আগে বলেনি, মিষ্টি ম্যাডামের বয়স 30-এর বেশি হবে, কিন্তু সমস্যা হলো ওনার বিয়ে হয় না। তার জন্যই আনম্যারিড কোনো স্যার দেখলে উনি চেষ্টার কোনো ত্রুটি রাখেন না। আর উনি জানেন না যে আদি ম্যারিড, তাই প্রথম দিন থেকেই আদির পেছনে পড়ে আছে। আদিয়াত স্যার, আমি কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি, আর আপনি এখনই এলেন? ম্যামের কি কোনো কাজ ছিল আমার সাথে? হ্যাঁ, খুবই ইম্পর্ট্যান্ট কাজ আছে আপনার সাথে। আজ আপনি আমার সাথে আমার বাসায় যাবেন। আমি আমার বাসায় একা থাকি। আমার বাসায় একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে, আরেকদিন যাব। আর আমাকে এক্ষুনি প্রিন্সিপাল স্যার ডেকেছেন, আমি একটু আসছি। এই বলে কোনো রকমে সেখান থেকে পালালো। আর ওইদিকে দিয়া ওই কাহিনী দেখে তো রাগে পুরাই ফোঁস করতেছে। কিরে দিয়া, কি হলো? কিছু না, আজকের টপিক বল। আজ আদি দিয়াদের কোনো ক্লাস নেই। মিষ্টি ম্যাডামের কথা ভেবে দিয়ার জন্য দেরি না করে নিজে অটোতে বাসায় চলে গেছে, দিয়ার জন্য গাড়ি আর ড্রাইভারকে রেখে। দিয়াও বাসায় চলে এসে দেখলো আদি ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে। দিয়া মেজাজটা খারাপ করে ওর রুমে এসে ফ্রেশ হতে হতে ভাবছে খেয়ে একটা ঘুম দেবে। ঠিক এমন সময় কলিং বেল বেজে উঠল। আদি ভাবছে এমন সময় কে এলো। ভাবতে ভাবতে সোজা দরজা না খুলে লুকিং গ্লাসে চোখ রাখলো। বাইরে দেখে আদি তো পুরাই থ মেরে গেছে। ও দেখলো মিষ্টি ম্যাডাম দরজার সামনে। আদি মনে মনে ভাবছে দিয়াকে আমার বাসায় দেখে ফেললে তো পুরাই কেলেঙ্কারি ব্যাপার হবে। আদি লুকিং গ্লাসে মিষ্টি ম্যাডামকে দেখে দৌড়ে উপরে উঠে গেল। ওপরে গিয়ে দিয়াকে বলল, কিছুক্ষণ তুমি বাথরুমে গিয়ে বসে থাকো, তাড়াতাড়ি যাও।
কি হলো? হা করে তাকিয়ে না থেকে আমি যা বলছি তাই করো, তাড়াতাড়ি করো। মানেটা কি? আমি আপনার কথাই বাথরুমে গিয়ে বসে থাকবো কেন? আর কলিং বেলের আওয়াজ শুনলাম। কে এসেছে যে আমাকে বাথরুমে গিয়ে বসে থাকতে হবে? কারোর সামনে আমাকে ওয়াইফ বলে পরিচয় দিতে যদি আপনার লজ্জাই করে, তাহলে আপনি আমাকে বিয়ে করেছিলেন কেন? আজব তো, এত কথা বলার টাইম নাই। যাও বললাম এখনই। যাব না, বললাম তো যাব না। ওকে, তাহলে চলো মিষ্টি ম্যাডামের সাথে তোমার পরিচয় করিয়ে দেই আমার বউ হিসেবে। ইম্পসিবল। আর আপনি মিষ্টি ম্যাডামকে এ বাসায় আনলেন কেন? প্রেম করতে এনেছি। কি করব, আমার বউ তো আমাকে ভালোবাসে না, তার জন্য। ওদিকে তো কলিং বেল বেজে বেজে বেলটায় হাঁপিয়ে উঠেছে। এবার আদি কোনো কথা না বলে দিয়াকে কোলে তুলে নিয়ে সোজা বাথরুমে রেখে আসলো। কোনো আওয়াজ করো না, যতটা তাড়াতাড়ি সম্ভব আমি মিষ্টি ম্যাডামকে বিদায় করে আসছি। আদির দরজাটা খুলে দিল। মিষ্টি ম্যাডামের চেহারাতে কিছুটা অভিমানের ছাপ। এত দেরি হলো কেন দরজা খুলতে? আমি কখন থেকে বেল বাজিয়ে যাচ্ছি। আসলে আমি ঘুমিয়ে পড়েছিলাম। জানেন আমি কত কষ্ট করে প্রিন্সিপালের কাছ থেকে আপনার ঠিকানাটা নিয়ে এখানে এসেছি। আসুন, বসুন। কি যেন বলবেন? প্লিজ একটু তাড়াতাড়ি বলুন, আসলে আমার একটু কাজ আছে। আচ্ছা বলবো, আপনার বাসাটা আমাকে একটু ঘুরিয়ে দেখান। আদি বাধ্য হয়ে পুরো বাসাটা মিষ্টি ম্যাডামকে ঘুরিয়ে দেখালো। অবশেষে 2 ঘন্টা পর আদি অনেক কষ্টে মিষ্টি ম্যাডামকে বাসা থেকে বিদায় করতে সক্ষম হলো। আদি মিষ্টি ম্যাডামকে বিদায় করে টিভি ছেড়ে দিয়ে সোফাতে আধশোয়া হয়ে মোবাইলে গেমস খেলতেছে। প্রায় 1 ঘন্টা পর হঠাৎ আদির মনে পড়ল দিয়ার কথা। দিয়াকে যে বাথরুমে আটকে রেখে এসেছে সেই কথা কেবল আদির মনে পড়ল। আদি দৌড়ে বাথরুমে গেল। বাথরুমের দরজা খুলে তো আদি পুরাই অবাক। দিয়া এক পা ধরে দেওয়ালে হেলান দিয়ে ফ্লোরে বসে আছে, আর ওর 2 চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে। চোখ দুটো লাল, দেখেই বোঝা যাচ্ছে অনেকক্ষণ ধরে কাঁদছে। আদি কোনো কথা না বলে দিয়াকে কোলে তুলে নিয়ে এসে খাটে শুয়ে দিল। তারপর ডাক্তারকে ফোন করলো। ডাক্তার আধ ঘন্টার মধ্যে বাসায় এসে দিয়ার পা পরীক্ষা করে দেখলো পাটা মচকে গেছে। তারপর কিছু মেডিসিন দিয়ে ডাক্তার চলে গেল। দিয়ার মুখে রাগের ছাপ স্পষ্ট। আদি দিয়াকে জোর করে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিল আর পায়ে মলম লাগিয়ে দিল। আদির মনে মনে ভীষণ কষ্ট লাগছে দিয়ার জন্য, আর নিজেকে আজ তার বড্ড অপরাধী মনে হচ্ছে। আমি আজ এই রুমেই শোবো। কেন? আজ তো বাইরে ঝড় নেই। আছে। দিয়া আর কোনো কথা বলল না, শুধু কিছুটা অবাক হলো। 3 মাস পর দুষ্টু মিষ্টি খুনসুটিতে এভাবেই কেটে গেল 3 মাস। কালোদের কলেজে পহেলা বৈশাখ উদযাপনে এক বিরাট অনুষ্ঠান। সারা কলেজেই যেন উৎসবের ধুম লেগে গেছে। রিহার্সাল রুমে চলছে নাচ গান আবৃত্তি। সারা কলেজটাও সাজানো হয়েছে। এখন পর্যন্ত আদি আর দিয়ার বিয়ের কথা কলেজের কেউ জানে না। দিয়া ওর ফ্রেন্ডের সাথে আলোচনা করছে কাল কি কি করবে সবাই, কীরকম করে সাজবে ইত্যাদি। এমন সময় পুরো কলেজের সবচেয়ে হ্যান্ডসাম অ্যান্ড টপার ছেলেটি নাম দিগন্ত। প্রায় সব মেয়েরই ক্রাশ ও। দিগন্ত দিয়ার সিনিয়র ভাইয়া। ওদের কাছে গিয়ে বলল, দিয়া একটু আমার সাথে আসবে? তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল, প্লিজ একটু আসো। দিয়া কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা চলুন। ওরা ওখান থেকে চলে যাওয়ার পর এবার বুঝি দিগন্ত ভাইয়া দিয়াকে প্রপোজটা করেই দেবে। মানে কি বলছিস এসব? হ্যাঁ রে, বেশ কিছুদিন ধরেই ভাইয়াটা দিয়ার পেছনে ঘুরঘুর করছিল, কিন্তু দিয়া তো একটা পাক্কা গাধি। কেন যে আমার চোখে দেখলো না? নীলার কথা শুনে সবাই হি হি করে হেসে দিল। একটু নিরিবিলি সাইডে নিয়ে গিয়ে দিগন্ত দিয়ার হাতটা নিজের হাতে নিয়ে প্রপোজ করে দিল। আর ঠিক সেই মুহূর্তে আদিব সেটা দেখে ফেলল। দিয়া কিছু বলার আগেই আদিব সেখানে গিয়ে টানতে টানতে দিয়াকে একটা ফাঁকা ক্লাসরুমে নিয়ে গেল। দিয়াকে আদি একেবারে দেওয়ালের সাথে লাগিয়ে ওর চোখে চোখ রেখে বলল, এই মেয়ে, তুমি কি আমার সাথে থাকতে চাও না? আমার কাছে থেকে মুক্তি পেলেই কি তুমি খুশি হবে? আমি তো আবার তোমাকে বিয়ে করে তোমার জীবনটা ধ্বংস করে দিয়েছি, শেষ করে দিয়েছি, তাই না? আদি দিয়ার মুখের দিকে তাকিয়ে রাগটা একটু পড়ল।
দিয়া একদম ভয় পেয়ে কান্না করে দিয়েছে। দিয়ার চোখের পানি দেখে আদি আর কিছু না বলে সেখান থেকে চলে গেল। মিষ্টি ম্যাডাম সব দেখলেন আড়াল থেকে আর মনে মনে বললেন, আমাকে ইনসাল্ট করা, তাই না? কাল সবার সামনে তোমাদের এত ছোট করব যে তোমরা তা ভাবতেও পারবে না। যদিও দুইজন একসাথে বাসায় ফিরল, তবুও কেউ কারোর সাথে কোনো কথা বলল না। আদি গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ল। রাতে কিছু খেলেও না। দিয়ারও আদির ওপর রাগ হয়েছে। কেন উনি আমার সাথে এমন করলো? আমি কি ভাইয়ার প্রপোজটা অ্যাকসেপ্ট করেছি নাকি? আমিও খাবো না আর খেতেও ডাকবো না কাউকে। সকালে দিয়ার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। ও ঘুম থেকে উঠে আদিকে বাসায় পেল না। মালিক কাকার কাছে শুনল আদিব কলেজে চলে গেছে। তাই দিয়া গোসল করে লাল সাদার সুন্দর একটা জামদানি পরে, হাতে লাল চুড়ি, কপালে একটি লাল টিপ, দু চোখে কাজল এঁকে আর খোপায় বাগানের তাজা বেলি ফুলের কয়েকটা মালা পরল আর সাথে ম্যাচিং গহনা। আদি কলেজে গিয়ে আবার দিয়ার জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছিল, তাই গাড়িতে করেই দিয়া কলেজে গেল। কলেজের সবাই কেমন যেন ওর দিকে হা করে তাকিয়ে আছে। ওর কেমন যেন লজ্জা করতেছিল। আর ওর কাজল কালো দু চোখ যেন সব জায়গায় আদিকেই খুঁজে বেড়াচ্ছে। ও ওর ফ্রেন্ডের সাথে প্রোগ্রাম দেখতে চলে গেল। বেশ কিছুক্ষণ আগেই অনুষ্ঠান শুরু হয়েছে। কিছুক্ষণ পর আদিকে মঞ্চে ডাকা হলো স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। ঠিক তখনই মিষ্টি ম্যাডামের চামচে লিপি আর রিনা মাইকে বলল, আমরা আদিয়াত স্যারের সম্বন্ধে কিছু বলতে চাই। আদিয়াত স্যার একজন মিথ্যাবাদী। উনি বিবাহিত আর দিয়া হচ্ছে ওনার স্ত্রী। ওদের কথা শুনে সবাই কানাকানি করতে লাগলো। তখন আদি মাইকের সামনে গিয়ে বলল, হ্যাঁ, আমি বিবাহিত। দিয়া আমার স্ত্রী, কিন্তু দিয়া আমায় ইচ্ছে করে বিয়ে করেনি। ও পরিবারের চাপে বাধ্য হয়েই আমায় বিয়েটা করেছে। ও এখনও ঠিক তোমাদের মতোই আছে, নিষ্পাপ সরল। ও এখনও তোমাদের মতোই হ্যান্ডসাম কোনো ছেলেকে দেখলে ক্রাশ খায়। ওর দু চোখে বড় হওয়ার অনেক স্বপ্ন আছে। ওর জীবনটা গুছিয়ে নেওয়ার আগে তাই আমি আমাদের বিয়ের কথা কাউকে জানাতে চাইনি। আমি চাইনি কেউ ওকে নিয়ে কোনো কটু কথা বলুক। আর এতে দিয়ার কোনো দোষ নেই। বিয়ে সংসার জিনিসগুলো কি তাই ও ভালো করে বোঝে না। প্লিজ সবাই আমাকে মাফ করে দিবেন। এবার আর দিয়া চুপ করে না থেকে মঞ্চে উঠে গেল। দিয়া বলল, ভালোবাসা, সংসার, বিয়ে সত্যি আমি জানতাম না, কিন্তু আপনার সাথে দুষ্টু মিষ্টি ঝগড়া করতে আমার ভালো লাগে। আমি অসুস্থ হলে আপনি যখন সারা রাত না ঘুমিয়ে আমার সেবা করেন, সেটাও আমার অন্তরকে স্পর্শ করে। আপনি সব সময় সবার খারাপ নজর থেকে আমায় আগলে রেখেছেন। আমার বাবা মার পরে কেউ যদি আমার ভালো চায় সেটা আপনি। কাল পর্যন্ত আমার অনুভূতিটা আপনার জন্য ছিল আমার অচেনা, কিন্তু আজ আমি বুঝতে পেরেছি এটা ভালোবাসা। আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি। আর হ্যাঁ, আদিয়াত স্যারই আমার স্বামী। আর একথা বলতে আমি মোটেও লজ্জিত না। সব স্টুডেন্টরা হাগ হাগ বলে চিৎকার করতে লাগলো, আর সাথে স্যাররাও। ঠিক সেই সময় আদি দিয়ার কপালে চুমু দিয়ে ওকে জড়িয়ে ধরল, আর জনতা হাততালি দিয়ে ওদের উইশ করল। এই তো, এই পর্যন্তই। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।